এটা অনেক পুরনো জমানার কথা। একটা শহর ছিল যার নাম গুলশান নূর ছিল। এই শহরটা অনেক সুন্দর ছিল, আর এখানকার বাজারগুলো সব সময় রওনক দিয়ে ভরা থাকত। এই শহরে একটা কুমার ছিল যার নাম আব্বাস ছিল। আব্বাস অনেক মাহির কুমার ছিল, আর তার হাত দিয়ে বানানো মাটির কলসি, সুরাহি আর পেয়ালা পুরো শহরে মাশহুর ছিল। লোকজন দূর দূর থেকে তার দোকানে আসত আর তার বানানো বাসন কিনে নিয়ে যেত। আব্বাসের একটা খাসিয়ত ছিল যে সে প্রত্যেক বাসনে অনেক সূক্ষ্ম নকশা করত, যেটা দেখতে খুব সুন্দর লাগত। আব্বাসের ৩টে ছেলে ছিল। বড় ছেলের নাম সুলতান ছিল, মাঝেরটার নাম ইকবাল, আর সবচেয়ে ছোটটার নাম শাহবাজ। ৩জন ছেলেই তাদের আব্বুর কাজে হাত লাগাত। সুলতান মাটি সাফ করে তৈরি করত, ইকবাল চাকায় বাসন বানাতে ওস্তাদ ছিল, আর শাহবাজ বাসনগুলোতে নকশা করত। আব্বাস তার ৩টে ছেলেকে অনেক মহব্বত করত, কিন্তু শাহবাজকে তার একটু বেশি মহব্বত ছিল, কারণ সে সবচেয়ে ছোট ছিল আর তার মধ্যে কিছু আলাদা জাজবা ছিল। শাহবাজ বাকি ভাইদের থেকে একটু আলাদা কিসমের ছেলে ছিল। তার দিলে সবসময় কিছু নতুন দেখার আর শেখার তামান্না থাকত। যখনই কোনো মুসাফির শহরে আসত, শাহবাজ ফরন তার কাছে পৌঁছে যেত আর তার কাছ থেকে আলাদা আলাদা জায়গার কিস্সা শুনতে থাকত। একদিনের কথা, শাহবাজ তার দোকানে বসে নকশা করছিল যে তখনই একটা বুড়ো দারবেশ সেখান দিয়ে যাচ্ছিল। সেই দারবেশটা অনেক বুড়ো ছিল, তার লম্বা লম্বা সাদা দাড়ি ছিল, আর সে ছেঁড়া পুরনো কাপড় পরেছিল। তার হাতে একটা লাঠি ছিল আর কাঁধে একটা পুরনো ঝোলা। সে ক্লান্ত লাগছিল, যেন অনেক লম্বা সফর করে এসছে। শাহবাজ তাকে দেখে ফৌরন উঠে তার কাছে গেল আর বড় অদব দিয়ে বলল, বাবা, আপনি ক্লান্ত লাগছেন, এখানে বসুন আর একটু আরাম করুন, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। দারবেশটা মুস্কুরালো আর দোকানের বাইরে রাখা চারপায় বসল। শাহবাজ ফৌরন একটা সুরাহি থেকে ঠান্ডা পানি বের করে তাকে খাওয়ালো। দারবেশটা পানি খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। দারবেশটা শাহবাজকে জিজ্ঞেস করল, বেটা, তোমার কি নাম? শাহবাজ বলল, আমার নাম শাহবাজ বাবা, আমি এখানে আমার আব্বুর সাথে কুমারের কাজ করি। দরবেশটা চারদিকে নজর ঘোরাল আর দোকানে রাখা সুন্দর বাসনগুলো দেখল। সে একটা পেয়ালা তুলে নিয়ে তার ওপর বানানো নকশাটা গৌর করে দেখল। তারপর সে বলল, বেটা, এই নকশাটা তুমি করেছ? শাহবাজ মাথা নেড়ে বলল, জি হা বাবা, এটা আমার কাজ। নকশা করতে আমার খুব পছন্দ। দরবেশটা পেয়ালাটা ফেরত রাখল আর শাহবাজের দিকে তাকিয়ে বলল, তোমার হাতে বড় হুনর আছে বেটা, কিন্তু আমার মনে হয় যে তোমার কিসমতে শুধু এই ছোট্ট দোকান নয়, তোমার তাকদিরে আরও কিছু লেখা আছে। শাহবাজ অবাক হয়ে গেল এটা শুনে। সে জিজ্ঞেস করল, বাবা, আপনি এটা কি বলছেন? আমার কিসমতে আর কি হতে পারে? দরবেশটা তার ঝোলা থেকে একটা পুরনো নকশা বের করল। সেই নকশাটা অনেক পুরনো ছিল আর তার ওপর জায়গায় জায়গায় দাগ পড়েছিল। সেই নকশাটা শাহবাজের সামনে ছড়িয়ে দিয়ে বলল, বেটা, কি তুমি কখনো সমুন্দরের পাড়ের শহরের কথা শুনেছ? শাহবাজ মাথা নেড়ে বলল, না বাবা, আমি তো কখনো এর কথা শুনিনি। দরবেশটা নকশায় একটা জায়গার দিকে ইশারা করে বলল, দেখো বেটা, এই নকশায় এই যে সমুন্দর দেখা যাচ্ছে, এর ওপারে একটা এমন শহর আছে যেখানে খুশি আর দৌলত দুটোই বাস করে। সেই শহরের নাম জান্নাতুল আরজ। সেখানকার লোকজন অনেক খুশি থাকে, আর সেখানে কোনো জিনিসের অভাব নেই। সেখানকার বাজারে হীরা জাবাহিরাতের দোকান আছে, মহলে সোনা চাঁদির ঝুমর ঝুলে আছে, আর বাগানে এমন ফুল ফোটে যেটা পুরো বছর মেহাকতে থাকে। কিন্তু সবচেয়ে বড় কথা এটা যে সেখানকার লোকজন অনেক নেক দিলের আর একে অন্যের সাহায্য করে। সেখানে কোনো গরিব নেই আর না কোনো দুঃখী। শাহবাজ এসব শুনে অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, বাবা, যদি সত্যি এমন কোনো শহর থাকে তাহলে সবাই সেখানে কেন যায় না? দরবেশটা গভীর নিঃশ্বাস নিয়ে বলল, বেটা, সেই শহরে পৌঁছানো এত সহজ নয়। সে পৌঁছানোর জন্য অনেক লম্বা আর মুশকিল সফর করতে হয়। রাস্তায় অনেক ইমতিহান আসে, আর প্রত্যেক ইমতিহান আগের থেকে বেশি মুশকিল হয়। অনেক লোক এই সফর শুরু করেছে, কিন্তু তারা মাঝ রাস্তায় হার মেনে ফিরে এসেছে। কিছু লোক তো রাস্তায় প্রাণ হারিয়েছে। কিন্তু যারা হিম্মত আর সবর দিয়ে কাজ করে আর নিজের ইরাদায় অটুট থাকে, শুধু তারাই সেই শহরে পৌঁছাতে পারে। আমি নিজে যৌবনে সেই শহরে যেতে চেয়েছিলাম, কিন্তু মাঝ রাস্তায় আমার হসলা ভেঙে গেল আর আমি ফিরে এলাম। আজ আমার এই কথার অনেক আফসোস হয় যে আমি আমার সফর পুরো করিনি। শাহবাজের দিলে সেই শহরের কথা জানার তামান্না আরও বেড়ে গেল। সে দরবেশকে জিজ্ঞেস করল, বাবা, সেখানে পৌঁছানোর জন্য কোন রাস্তা যায় আর সেই ইমতিহানগুলো কেমন হয়? দরবেশটা আবার নকশার দিকে ইশারা করে বলল, দেখো বেটা, প্রথমে তোমাকে সমুন্দরের কিনারায় পৌঁছাতে হবে। সেখান থেকে তোমাকে সমুন্দর পার করতে হবে। সমুন্দর পার করার জন্য তোমার একটা কাস্তির দরকার হবে।
কিন্তু এই কাস্তিটা সাধারণ কাস্তি হবে না। এটা একটা জাদুই কাস্তি, যেটা শুধু তাদের দেখা যায় যাদের দিল সাফ আছে আর যারা সত্যি দিল থেকে সেই শহরে যেতে চায়। যারা লালাচ বা খারাপ ইরাদা দিয়ে সেখানে যেতে চায় তাদের কখনো মিলবে না। শাহবাজ জিজ্ঞেস করল, আর বাবা, সমুন্দর পার করার পর কি হয়? দরবেশটা বলল, সমুন্দর পার করার পর তুমি এমন একটা জায়গায় পৌঁছাবে যেখানে তোমার প্রথম ইমতিহান হবে। প্রত্যেক ইমতিহানে তোমাকে কোনো না কোনো মুশকিলের মোকাবিলা করতে হবে। কিন্তু মনে রেখো বেটা, আসল ইমতিহান তোমার তাকাতের নয়, বরং তোমার দিলের নেকি, তোমার অকাল আর তোমার সবরের হবে। শাহবাজ দরবেশে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনল। তার দিলে সেই শহর দেখার তামান্না জিগে উঠল, কিন্তু সাথে সাথে তার আব্বু আর ভাইদের চিন্তাও হল। সে চিন্তায় পড়ে গেল যে কি করবে। দরবেশটা তার চিন্তা বুঝতে পেরে বলল, বেটা, আমি জানি যে তুমি এখন চিন্তা করছো যে কি করব। এই ফ্যাসলা শুধু তোমাকে করতে হবে। আমি তোমাকে শুধু এতটুকু বলতে পারি যে জিন্দেগিতে কিছু মকা এমন আসে যেটা দুবার আসে না। যদি তোমার দিলে সত্যি হিম্মত থাকে তাহলে এই সফর অবশ্যই করো, কিন্তু যদি তোমার মনে হয় যে তুমি এটা করতে পারবে না, তাহলে এখানেই থেকো আর তোমার জিন্দেগি খুশি দিয়ে কাটাও। দুটোতেই কোনো খারাপই নেই, শুধু ফয়সালা তোমার নিজের হওয়া চাই। এটা বলে দরবেশটা সেই নকশাটা শাহবাজের হাতে দিয়ে বলল, এই নকশাটা আমি তোমাকে দিচ্ছি। যদি তুমি এই সফর করতে চাও তাহলে এটা তোমার সাহায্য করবে। দরবেশটা উঠে দাঁড়ালো আর যেতে লাগল। শাহবাজ তাকে আটকিয়ে বলল, বাবা থামুন, আপনি কোথায় যাচ্ছেন? আপনি এখানেই থেকে যান, আজ রাত আমাদের বাড়িতে থাকুন। কিন্তু দরবেশটা মুস্কুরিয়ে বলল, না বেটা, আমাকে আরও অনেক জায়গায় যেতে হবে, অনেক লোকের সাথে দেখা করতে হবে। তুমি আমাকে পানি খাইয়েছ আর ইজ্জত দিয়েছ, এটা আমার জন্য যথেষ্ট। এখন আমি যাই, আল্লাহ তোমার ভালো করুক। এটা বলে দরবেশটা চলে গেল। শাহবাজ অনেকক্ষণ ধরে তাকে যেতে দেখতে থাকল। তারপর সে নকশাটা মনোযোগ দিয়ে দেখল। নকশায় সমুন্দর, রাস্তা আর কিছু নিশান বানানো ছিল, কিন্তু সবকিছু অনেক পুরনো আর ঝাপসা হয়ে গেছে। শাহবাজ নকশাটা সতর্কতা দিয়ে ভাঁজ করে তার পকেটে রাখল। সেই রাত শাহবাজকে ঘুম আসল না। সে বারবার দরবেশের কথা চিন্তা করতে থাকল। সমুন্দরের ওপারের শহর যেখানে খুশি আর দৌলত দুটোই আছে, এই খেয়াল তাকে অস্থির করে রাখল। সে চিন্তা করল যে যদি সে সত্যি সেই শহরে পৌঁছে যায় তাহলে সে তার আব্বু আর ভাইদের জন্য অনেক কিছু করতে পারবে। তাদের জিন্দগি সহজ হয়ে যাবে আর তাদের কোনো জিনিসের অভাব থাকবে না। কিন্তু তারপর তারও খেয়াল হলো যে যদি সে সফরে সফল না হয় তাহলে কি হবে? যদি সে রাস্তায় কোথাও আটকে যায় বা কোনো মুসিবত আসে, তাহলে তার আব্বু আর ভাই তার অভাব অনুভব করবে। পুরো রাত সে এই খেয়ালগুলোতে জড়িয়ে থাকল। পরের সকাল যখন সে দোকানে পৌঁছালো, তাহলে তার মন কাজে লাগছিল না। তার বড় ভাই সুলতান এটা দেখে তাকে জিজ্ঞেস করল, শাহবাজ, কি ব্যাপার? তুমি আজ অনেক হারিয়ে হারিয়ে লাগছ, কোনো পারেশানি আছে কি? শাহবাজ প্রথমে তো কিছু বলল না, কিন্তু তারপর সে চিন্তা করল যে ভাইয়ের কাছ থেকে লুকোনো ঠিক নয়। সে পুরো কথা বলে দিল, দরবেশের কথা, সমুন্দরের ওপারের শহরের কথা আর সেই নকশার কথা। সুলতান এসব শুনে হেসে বলল, আরে শাহবাজ, তুমিও কেমন কেমন কথায় চলে আসো, এসব বেকারের গল্প। কোনো এমন শহর হয় না যেখানে শুধু খুশি আর দৌলত থাকে, এসব মিথ্যা। তুমি সেই বুড়োর কথায় চলে এসেছ। ইকবালও এটা শুনে বলল, হ্যাঁ ভাই, সুলতান ঠিক বলছে, এমন গল্প তো অনেক শোনা যায়, কিন্তু কোনোটা সত্যি হয় না। তুমি বেকারে এসব কথায় তোমার দিমাগ লাগিও না, আর তোমার কাজে মনোযোগ দাও। শাহবাজ তার ভাইদের কথা শুনে একটু খারাপ লাগল, কিন্তু তাকে রাগ হল না। সে চিন্তা করল যে হয়তো তারা ঠিক বলছে, হয়তো সেই দরবেশটা শুধু গল্প শোনাচ্ছিল। কিন্তু তার দিলে কোথাও না কোথাও এই খেয়াল থেকে গেল যে যদি এটা সত্যি হয়, তাহলে যদি সত্যি কোনো এমন শহর থাকে, তাহলে সে পুরো দিন এটাই চিন্তা করতে থাকল। সন্ধ্যায় যখন কাজ শেষ হয়ে গেল, তাহলে সে বাড়ি এলো। তার আব্বু আব্বাস বাড়ির আঙিনায় বসেছিল। শাহবাজ চিন্তা করল যে কেননা আব্বুর কাছে এই কথা বলা যায়। সে আব্বাসের কাছে গিয়ে সালাম করল আর তাদের কাছে বসল। আব্বাস প্যাড দিয়ে তার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার বেটা, কিছু পারেশান লাগছ? কোনো মসলা আছে কি? শাহবাজ আবার পুরো কথা তার আব্বুকে বলে দিল। সে দরবেশের সাথে দেখা হওয়ার কথা, তার বলা শহরের কথা আর নকশার কথা সবকিছু বলল। আব্বাস খুব মনোযোগ দিয়ে সবকিছু শুনল। তারপর সে কিছুক্ষণ চুপ থাকল, যেন কিছু চিন্তা করছে। তারপর তিনি বলল, বেটা, আমি তোমাকে একটা কথা বলি। যখন আমি তোমার বয়সে ছিলাম তখন আমিও এমনই একটা গল্প শুনেছিলাম। সেই সময় আমার দিলেও এমন খেয়াল এসেছিল যে কেননা আমি নিকলে পড়ি সেই শহরের খোঁজে।
কিন্তু তারপর আমার আব্বুর খেয়াল এলো, আমার বাড়ির খেয়াল এলো, আর আমি সেই খেয়াল আমার দিল থেকে বের করে দিলাম। আজ যখন আমি বুড়ো হয়ে গেছি, তাহলে কখনো কখনো আমার মনে হয় যে কাশ আমি একবার চেষ্টা তো করতাম, কাশ আমি সেই সাফারে নিকলাওয়ার হিম্মত করতাম। হয়তো আমি সফল হতাম, হয়তো না, কিন্তু কমপক্ষে আমার এই আফসোস তো হতো না যে আমি চেষ্টাই করিনি। শাহবাজ অবাক হয়ে তার আব্বুর দিকে তাকাতে লাগল। সে কখনো চিন্তা করেনি যে আব্বুর দিলেও কখনো এমন খেয়াল এসেছিল। আব্বাস আরও বলল, বেটা, আমি তোমাকে মানা করব না, আর না বলবো যে তুমি অবশ্যই যাও। এই ফয়সলা তোমাকে নিজে করতে হবে, কিন্তু আমি তোমাকে এতটুকু অবশ্যই বলবো যে যদি তোমার দিলে সত্যি এটা করার চাহাত থাকে, তাহলে একবার চেষ্টা অবশ্যই করা উচিত। জিন্দেগি অনেক ছোট বেটা, আর আফসোস নিয়ে জীবন কাটানো অনেক মুশকিল হয়, কিন্তু সাথে সাথে এটাও মনে রাখো যে এই সফর সহজ হবে না, তোমাকে অনেক মুশকিলের মোকাবিলা করতে হবে। তোমাকে